পরপর তিনটি ত্রুটিপূর্ণ নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেয়া মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। ২৮ উপায়ে দুর্নীতির তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। অর্থ পাচারকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। জড়িত নিয়ন্ত্রক সংস্থার অসাধু কর্মকর্তারাও। আইনি ব্যবস্থার পরামর্শ। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, ডিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। টাস্ক ফোর্স কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না সরকার, কূটনীতিকদের জানালেন উপদেষ্টা। ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নতুন ইসি। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ। আগামী নির্বাচন সহজ হবে না। জনগণের মন জয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। অতীতে ভুল করে থাকলে ক্ষমা চেয়ে শুধরানোর পরামর্শ। পরপর তিনটি ত্রুটিপূর্ণ নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেয়া মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। ২৮ উপায়ে দুর্নীতির তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। ১৫ বছর উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতিও পেয়েছে কমিটি। পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। গেল ১৫ বছর কিভাবে লুটপাট চালানো হয়েছে দেশের অর্থনীতিতে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জনগণকে জানানো হয় মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতি করে পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপানো হয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝা। $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। দুর্নীতি করে যদি ১০০ টাকা হয় তার মধ্যে হয়তো ৬০ টাকা বাইরে নিয়ে গেছে। উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়ে কমিটির সদস্যরা বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা থেকে সরে না এলে দুর্নীতির গ্রাস থেকে বের হতে পারবে না বাংলাদেশ। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এ সময় কমিটির প্রধান জানান, দেশের অর্থনীতির কোমর ভাঙতে রাজনীতিবিদ ও আমলাতন্ত্র মিলেমিশে হাসিনা সরকারের আমলে তৈরি করা হয়েছিল চোরতন্ত্র। তাদের মধ্যে কারা বেশি দুর্নীতি করেছে এমন প্রশ্নে দেবপ্রিয় বলেন, এক চোর ধরতে আরেক চোরের সাক্ষী নেওয়া কতটা যুক্তিযুক্ত। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এক চোরের সম্বন্ধে আরেক চোরের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য। ক্যাপাসিটি চার্জের ভুল তথ্য দিয়ে নিজস্ব জ্বালানি উৎপাদন ব্যবস্থা গড়ে না তুলে এলএনজি আমদানির মাধ্যমে দুর্নীতির পথ সুগম করা হয়েছে বলেও জানিয়েছে শ্বেতপত্র কমিটি। এর আগে রোববার প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র তুলে দেন কমিটির সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচারকারী ও তাদের দোসররা এখনও ধরাছোঁয়ার বাইরে। টিআইবি বলছে, অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলোর অসাধু কর্মকর্তারাও। ক্ষমতার পালা বদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ চক্র।
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্ট। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী, ছোট ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে। ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ, তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে। অভিযোগ রয়েছে ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই। অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেও এখনও সক্রিয় আগের চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের। এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুখপাত্রও কোনো বক্তব্য দিতে রাজি হননি। টিআইবি মনে করে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ। এই ধরনের খাতগুলো যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি। একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। পাচারের 70% হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ডেকে এই বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে তিনি ইঙ্গিত দেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে পতিত সরকারের লোকজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকরা। তাদেরকে প্রায় 1 ঘন্টা সাম্প্রতিক পরিস্থিতির ব্যাখ্যা দেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না বলে জানানো হয়েছে বিদেশি কূটনীতিকদের। প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রসিডিংস হয়েছে। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিলেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে পতিত সরকারের লোকজন। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন মনে করেন তার রাজনীতির জন্য এমন বক্তব্য ঠিক হয়নি। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। এ ঘটনায় ভারত ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন নেতারা। সন্ধ্যায় কর্মসূচিতে তারা বলেন, বাংলাদেশ নিয়ে অসভ্য আচরণ কোনোভাবেই দেশের মানুষ সহ্য করবে না। অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর হুঁশিয়ারি দেন তারা। এ সময় পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় নিন্দা জানান বক্তারা। ভারতকে বাংলাদেশের জনগণ এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। এই উগ্র বিজেপি সরকারের এই নেতাকর্মীরা ইসকনের এই
উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা, আরএসএস এর এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই নিন্দা জানান তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সহ ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, যে কোনো দেশের কূটনৈতিক এলাকায় হামলার অর্থ হল সে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করা, যা কোনোভাবেই কাম্য নয়। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সোমবার নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম কমিশন সভা শেষে কথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, কমিশন সভায় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 14তম নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এতে ভোটার তালিকা হালনাগাদ সহ 3টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, রীতি অনুযায়ী আগামী 2রা মার্চ ঘোষণা হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের হাতে বর্তমানে 17 লাখ নাগরিকের তথ্য আছে, যা যুক্ত করেই দেয়া হবে ভোটার তালিকার হালনাগাদ তথ্য। একইভাবে 2025 সালে যারা বাদ পড়বেন তাদেরকে পরের বছরের ভোটার তালিকায় যুক্ত করা হবে। চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে, কিন্তু যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। প্রথম কমিশন সভায় নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 4 কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে 4টি কমিটি। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার প্রত্যয় জানান নির্বাচন কমিশনাররা। আজকে আমাদের এজেন্ডা যে 3টা ছিল আমি আপনাদেরকে বলেছি এই 3টাই ছিল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নতুন ইসিকে সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বর্তমান কমিশন স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন লুইস। We just came here to offer the United Nations support to the Election Commission and to see how technically we can work together to make sure that the priorities that the Election Commission and the Commissioner have set are supported. We're really delighted that the Commission has fully asserted its independence and they have the full backing of the interim government, and we're going to work very closely and we look forward to working with the new Commissioner. আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না মন্তব্য করে জনগণের মন জয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে দলের 31 দফা নিয়ে ময়মনসিংহ ও খুলনায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সকাল থেকে এই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ময়মনসিংহ ও খুলনার কর্মশালায় দলে দলে যোগ দেন। বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সমমনা সব রাজনৈতিক দলের চিন্তার ফসল। এসব দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। ৩১ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই ৪ দেওয়ালের ভিতরে আজকে ৩১ দফা রেখে দিলে চলবে না। কিছু নেতাকর্মীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তার নির্দেশ, দলকে ক্ষমতায় আনতে জনগণের মন জয় করতে হবে সাংগঠনিকভাবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন তারেক। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসার। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। এছাড়াও দলীয় নানা দিক নির্দেশনা তুলে ধরা হয় কর্মশালায়। আলোচনা হয় দলের ভবিষ্যৎ নিয়েও। কনক আজাদ, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে, 15 আগস্ট শোক দিবসের ছুটি ঘোষণার হাইকোর্টের রায় আপিলের স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ, শুনানি রোববার। গুম নির্যাতনের অভিযোগে প্রথমবার বিচারের মুখোমুখি র্যাবের সাবেক 2 কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলিপ উদ্দিন। তাদের কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকেও গ্রেফতার দেখিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। তাদের হাজির করতে বলা হয়েছে বুধবার। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলিপ উদ্দিনকে আনা হয়েছে, মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড। 19 জুলাই 2024 তারিখ কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, তিনি যে এলাকার এমপি, সেখানে তার নির্দেশে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এদিকে পিলখানায় কথিত বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে মঙ্গলবার হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে এবং 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা চেয়ে রিটটি দায়ের করেন কয়েকজন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। 2009 সালে দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। 2008 সাল থেকে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট সরকার পতনের পর এই ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। এবার বাণিজ্যের খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে শ্বেতপত্র কমিটি করার কথা জানালেন উপদেষ্টা হাসান আরিফ। হোটেল লা মেরিডিয়ানে 3য় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ বিষয়ক গোল টেবিলে এ কথা বলেন তিনি। বৈঠকে টার্মিনালটিতে ব্যয় 3 গুণ বাড়ানো ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করা হয়। নান্দনিক এবং বিশ্বমানের স্থাপনা হিসেবে গড়ে তোলার তকমা দিয়ে 2019 সালের শেষে নির্মাণ শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। ট্রাফিক, স্থান সংকট, নিরাপত্তা ইস্যু সহ নানামুখী সমস্যায় শহরের বাইরে নতুন এয়ারপোর্ট নির্মাণের পরামর্শ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে 3য় টার্মিনাল নির্মাণ করা হয় রাজধানী কাওলাতেই। দীর্ঘদিন ধরে পরিকল্পনার পরও নকশায় যেমন ভুল ছিল, তেমনি 7,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় 22,000 কোটিতে।
সোমবার হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে এমন অভিযোগগুলোই উঠে এসেছে। বেসরকারি বিমান পরিচালনা কোম্পানিগুলোর মত, নিম্নমানের সামগ্রী ও অখ্যাত যন্ত্রপাতি সংযোজিত হয়েছে তৃতীয় টার্মিনালে। টার্মিনাল প্রজেক্ট ৭,০০০ কোটি টাকার প্রাক্কলিত ব্যয় কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে রানওয়ে বাদ দেই ২২,০০০ কোটি টাকায় দাঁড়াতে পারে। শহরের মাঝে হওয়ায় তৃতীয় টার্মিনালে অপারেশনাল সুবিধা কতটুকু বাড়বে তা নিয়ে প্রশ্নের পাশাপাশি শঙ্কা রয়েছে বিমানের সক্ষমতা নিয়েও। এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হাবের স্বপ্ন দেখাটা আমাদের অর্বাচীনের মতো কাজ হবে। আর এয়ারলাইন বাড়ছে, জিএইচএ ক্যাপাবিলিটি সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি। বৈঠকে বর্তমান ব্যবস্থাপনায় কার্গো সহ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানের বিভিন্ন অসঙ্গতি সেবা বান্ধব করার পরামর্শ দেন স্টেক হোল্ডাররা। 8 months of the ইন ইয়ার কন্টিনিউ নন স্টপ বৃষ্টি হয়। এই বৃষ্টির সময় কাগজের কার্টুনগুলো বক্সগুলো ভেঙে ভিজে নষ্ট হয়ে যায়। মিলিয়ন ডলার আমরা ক্লেম রিসিভ করতেছি। মাইন্ডসেটটা যেন চেঞ্জ করা হয়। ভবিষ্যতে যে এয়ারলাইন্সগুলো আসবে তারা কিন্তু আসবে যে ডিজিটাল নেটিভ মাইন্ডসেট নিয়ে। সব সংকট দূর করে তৃতীয় টার্মিনালে মানসম্মত সেবা নিশ্চিতের কথা জানায় বাংলাদেশ বিমান। The customer airlines, they are also expecting that a quality, excellent, world-class ground handling service, যেটা আমরা অফার করব ইনশাআল্লাহ, আমরা এটা নিয়ে কাজ করছি। বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, নির্মাণে দুর্নীতি হলে খতিয়ে দেখবে সরকার। দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর পরিচালনার দায়িত্ব থেকে সরে এসে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেওয়া মেগা প্রকল্পের ঋণ টানতে হবে কয়েক প্রজন্মকে, বলছে শ্বেতপত্র কমিটি। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না সরকার, কূটনীতিকদের জানালেন উপদেষ্টা। এবং 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নতুন ইসি। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।